শুরু করছি প্রেমের পাঁচফোড়ন। লিখনিতে আফনান লারা। পর্ব সংখ্যা 10। জামাটা চেঞ্জ করে মাথায় হাত দিয়ে বসে আছে আহানা। এত ভিজেছে সে, এখন মনে হয় মাথাটা ছিঁড়ে হাতে চলে আসবে। পাশে থাকা একটা কম্বল নিয়ে জোরে জোরে সরে সামনে নিক্ষেপ করলো মাথাটা ব্যথার চোটে। আউচ! আহানা মাথা থেকে হাত সরিয়ে মুখ তুলে সামনে তাকালো। শান্ত হাত ডলতে ডলতে এগিয়ে আসতেছে। কি আবার ভিজাবেন? একবারে ভিজিয়ে শান্তি হয়নি? না, তোমাকে নিয়ে এক জায়গায় যাব। চলো। যাব না আমি, যান এখান থেকে। শান্ত নিচু হয়ে আহানার হাত মুঠো করে নিয়ে টেনে নিয়ে যাচ্ছে। আহানা বলতেছে হাত ছাড়তে। শান্ত সেদিকে মন না দিয়ে ঝাউ গাছগুলোর অপরূপ দৃশ্য পর্যবেক্ষণ করে যাচ্ছে। কি হলো, কথা কানে যায় না আপনার? এই যে শুনুন, আমার হাত ছাড়ুন, আমার মাথা ব্যথা করতেছে, প্লিজ ছাড়ুন। অনেকটা দূর শান্ত আহানাকে নিয়ে চলে এসেছে। একটা চায়ের দোকান, আশেপাশে মানুষ নেই বললেই চলে। শান্ত টুলটা সামনে এনে আহানাকে বসতে বলে চায়ের দোকানদারকে 2 কাপ চা দিতে বলে নিজেও বসে পড়ল। কি হলো? বসো, চা খেতে এনেছি তোমাকে। বলেছিলাম না একসাথে চা খাবো? আহানা ভ্রুকুচকে টুল টেনে বসলো। শান্ত বিস্কুট নিয়ে আহানাকে 1 প্যাকেট ধরিয়ে দিয়ে নিজেও গাপুস গুপুস করে খেয়ে যাচ্ছে। আহানা প্যাকেট খুলে একটা বিস্কিট খেয়ে বাকি বিস্কিট লুকিয়ে ফেললো। ঢাকায় ফিরে সেটা খেয়ে ভার্সিটিতে যাওয়া যাবে, ভাত বেঁচে যাবে এই ভেবে লুকালো। শান্ত হাত থেকে বিস্কিটের গুঁড়া ছাড়তে ছাড়তে বলল, আরেক প্যাকেট কিনে দিব, আপাতত এই প্যাকেট খাও, আমি জানি তোমার খিদা পেয়েছে। আহানা একভাবে লুকিয়ে রাখা বিস্কিটের প্যাকেটটা বের করে খাওয়া ধরলো। শান্ত বুক ফেটে হাসি পাচ্ছে। অনেক কষ্টে হাসি থামিয়ে চায়ের কাপ নিতে গেল। আহানা তো চা পেয়ে মহা খুশি, মনে হয় আকাশের চাঁদ পেয়ে গেছে। গরম গরম পুরো 1 কাপ চা 3 সেকেন্ডে শেষ করে ফেললো। শান্ত থ হয়ে ওর মুখের দিকে তাকিয়ে আছে। তারপর তার কাপে 1 চুমুক দিয়ে দোকানদারের দিকে তাকিয়ে বলল, মামা, আরো 2 কাপ চা দেন। আহানা চমকে ওর দিকে তাকিয়ে আছে। আরো 2 কাপ কেন? কার জন্য? আমার আর তোমার জন্য। এই 1 কাপে আমার মাথা ব্যথা গেলেও তোমার যাবে না, তাই বললাম আরো 2 কাপ। যেভাবে গরম গরম চা শেষ করে দিছো, বাপরে বাপ। দোকানদার চা বানাচ্ছে। আহানার টুল থেকে উঠে একটু দূরে হাঁটতে গেল। দুপাশে পুকুর, সম্ভবত কারো মাছ চাষ করার পুকুর। আহানা কিনারা গিয়ে পুকুরের দিকে এক নজর চেয়ে রইল। মাছ আর মাছ, তাহলে ঠিক ধরেছিলাম, এই পুকুরগুলোয় মাছ চাষ করা হয়। বিকাল না হয়ে যদি সকাল হতো, আমি এই পুকুরে নেমে মাছ ধরতাম। হ্যাঁ, আর মালিক এসে কান ধরে টানতো। জি না, মালিক হলেন মানিক হক। উনি আমার বাবার বন্ধু, উনি আমাকে কোলে করে পুকুরে নামাবে, বুঝেছ? হ গো, মগের মুল্লুক। পরের বার আসলে প্রমাণ দিয়ে দিব তোমাকে। এখন চলো, চা বানানো হয়ে গেছে মনে হয়। আহানা ফিরে এসে চায়ের কাপ নিয়ে টুলে বসে বারবার একটা গাছের দিকে তাকাচ্ছে। একটা বড়ই গাছ, পাতা যতগুলো বড় ঠিক ততগুলো। আহানা এই নিয়ে 49 বার তাকিয়েছে। শান্ত বিষয়টা খেয়াল করে সেও তাকালো। ও মাই গড, এত বড়ই! এগুলো তো চুরি করতে হবে আজই, এক্ষুনি। আপনার জন্য আমি দৌড়ানি খেতে চাই না। তোমাকে বেশি কিছু করতে হবে না, আমি গাছ নাড়া দিব, তুমি ওড়না ধরে দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, গাছ নাড়ানো এত সহজ আর কি। কি বলো? আমি ডেইলি জিমে যাই, আমার কাছে এসব কিছু না। আমার বডি দেখেছো? মনে হয় দেখো নাই, একদিন দেখাবো। শাট আপ! আপনার বডি এলিনাকে দেখান, আমার এত শখ নাই। কথা হলো গিয়ে বড়ই গাছটার মালিক হলেন গিয়ে আক্কাস মিয়া। উনি অনেক সম্মানীয় একজন মানুষ। তার রাগ কপালে থাকে। কপালে মানে? মানে আমি তো জানতাম রাগ মানুষের মাথায় থাকে। আরে কপালে মানে হলো উনি রেগে গেলে ওনার কপাল 6 ভাগে বিভক্ত হয়। সাগরের ঢেউয়ের মতন। অদ্ভুত লাগে তখন, তুমি দেখলে নির্ঘাত অজ্ঞান হয়ে যাবে। আচ্ছা তো মানে? শোনো, আমি বলতেছি তুমি ওড়না ধরে দাঁড়াবা। ওনার পেয়াদারা আশা ধরলে আমরা দুজনে পশ্চিম দিকে দৌড় মারবো, ওকে? কিন্তু আমরা তো এসেছি উত্তর দিক থেকে। আরে গাধি, পশ্চিম দিক দিয়ে শর্টকাট রোড আছে, আশ্রমে 5 মিনিটেই যেতে পারবো। আচ্ছা তাহলে চলুন বড়ই খাবো, এক শর্তে। কি?
আমার সাথে আজ ঢাকায় ফিরে যেতে হবে তোমাকে। পারবো না, আমার শরীর ঠিক লাগতেছে না, আমি কাল যাব। ওহ শিট, একটা কথা তো তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম আমি। মিষ্টির আম্মু নাকি তোমাকে কল করেছিল, ধরো নাই কেন? কই, কখন কল করেছে? ফোন তো বাজলো না। আমাকে তো বললো। কি বললো? বললো মিষ্টির কয়দিন বাদেই পরীক্ষা শুরু, তুমি যেন কাল সকাল থেকে টিউশনি শুরু করো। সত্যি বলেছে নাকি মিথ্যা? মিথ্যা বলে আমার কি লাভ? থাক, যেও না। আর একদিন মিস দিলে মিষ্টির মা তোমার টিউশনি অফ করে দিবে, আমার কি? হুম। আরে না, ঠিক আছে, আমি যাব আপনার সাথে। আচ্ছা চলো, তাহলে বড়ই নিব। শান্ত বড়ই গাছের নিচে এসে আহানাকে বলল, ওড়না খোলো, হাতে ধরো। আহানা ভ্রু কুঁচকে চেয়ে আছে ওর দিকে। কি, তোমার চুল আছে না? তুমিই তো বলেছিলে ওড়না না থাকলে সেফটি হিসেবে কাজ করে চুল, তো এখন এমন করে চেয়ে আছো কেন? আহানা ওড়না খুলে চুল সামনে এনে ওড়না লম্ব করে ধরল। শান্ত হাত লাগিয়ে একটু ঠেলা দিতে বড়ইয়ের বৃষ্টি শুরু হয়ে গেল। আহানা ইয়া বড় হাঁ করে তাকিয়ে আছে। হে হে, দেখেছো? এটা কি বলে ছেলেদের পাওয়ার। তোমরা মেয়েরা এই গাছের পাতাও নাড়াতে পারবে না, বুঝলা? ঢং কম করেন, গাছ নাড়ানো বড় কোনো ব্যাপার না। তো তুমি নাড়িয়ে দেখাও তাহলে। আমি কি বলেছি আমি পারি? হুম, আমি বলছি অন্য ছেলেরাও পারবে। কে রে? কে ওখানে? চোর চোর চোর! আহানা, দৌড়াও! আহানা ওনাতে গিট্টু দিয়ে দৌড়ানো শুরু করে দিল। আহানার স্পিড ছিল শান্তর চেয়ে কম। শান্ত থেমে ওর হাত ধরে দৌড় দিল। দুজনে দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে। আশ্রমের একটু কাছে এসে থামলো। শান্ত হাঁপাতে হাঁপাতে একটা গাছের সাথে লেগে গেল। আহানাও হাঁপিয়ে গেছে। দুজনে হেসে দিল একসাথে। শান্ত হাসতে হাসতে মাটিতে বসে পড়ল। আহানার হাত ধরে ওকেও বসিয়ে দিল। নাও ভাগ করো, তোমার 40%, আমার 60%। মানে কি? আমার 50%, আপনারও 50%। ইস, শখ কত! আমি গাছ না নাড়ালে তুমি বড়ই পেতে না। আমি ওড়না না ধরলে সব মাটিতে পড়তো, আর আপনি বড়ই কুড়ানোর সময় পেতেন না। পেয়াদা এসে কেলানি দিত ততক্ষণে। আচ্ছা, তোমার 48%, আমার 52%। না, হবে না, 50-50। আমার বোন মিতুকে দিতে হবে, বাচ্চা মেয়েও, তাকে কম দিলে হয়? আমাকেও তো আশ্রমের কত বাচ্চাকে দিতে হবে। আচ্ছা ফাইন, 50-50, যাও। ভাগ করা শেষে আহানা উঠে পড়ল। যাও, সন্ধ্যায় রেডি হয়ে থেকো। মোহনগঞ্জ এক্সপ্রেস 6টা 10 মিনিটে প্ল্যাটফর্মে আসবে, আমরা সেখান থেকে উঠব। ঠিক আছে, বাই। আহানা চলে গেল আশ্রমের দিকে। শান্ত তার বাসার দিকে ফিরে গেল। সন্ধ্যায় আহানা সবার থেকে বিদায় নিয়ে গেটের বাইরে পা রাখতেই শান্ত এসে দাঁড়ালো ওর সামনে। আপনি এখানেই ছিলেন? হ্যাঁ, মায়ের কবরটা দেখতে গিয়েছিলাম। ও, চলো যাই। শান্ত আহানার হাত ধরে হাঁটা ধরল। এই, হাত ছাড়ুন। সবসময় আমার হাত ধরেন কেন আপনি? ফাইন। পিছন থেকে কোনো বখাটে টান মারলে বলিও, শান্ত প্লিজ হেল্প মি, সেভ মি প্লিজ। অলক্ষণে কথা বলেন কেন এত? হয়েছে, থামো আর খেতে নামো, লেট হয়ে যাবে তোমার সাথে ঝগড়া করতে করতে। খেতে নেমে আহানা চুপচাপ হেঁটে চলেছে। শান্ত এতক্ষণ চুপচাপ ছিল, হঠাৎ থেমে গিয়ে পকেট থেকে সিগারেট একটা নিয়ে ধরালো। এখন দেরি হয় না? চুপ, আমি সব পারবো। তুমি কিছু পারবে না, বুঝছো তুমি? এখন চলো। প্ল্যাটফর্মে পা রাখতে ট্রেন এসে গেল। শান্ত আহানাকে নিয়ে ট্রেনের কেবিনে ঢুকলো। একটা ছেলে জানালার সিটে বসে আছে। এই যে ভাই, ওটা আমাদের সিট, সরে বসো। আমি জানালার সিটে বসবো প্লিজ। আমার পাশে যে ওই মেয়েটা আছে না, ওর বমি করার অভ্যাস। এখন তুমি কি চাও, ও ট্রেনের ভিতরে বমি করুক? ছেলেটা শান্তর কথা শুনে চোখ কপালে তুলে তড়িঘড়ি করে তার নিজের সিটে ফিরে গেল। এই মিথ্যা বললেন কেন আপনি? আমি বুঝি বমি করি? তো এটা না বলে কি বলতাম আমি? জানালার সিট খোয়ানো যায় না কোনো মতেই। তুমি না বসলে বলো, আমি জানালার পাশে বসবো। না, আমি বসবো। বসো, যাও। এই নাও ধরো, সিগারেটটা হাতে রাখো, আমি দোকান থেকে পানি কিনে আনতেছি। এটা ফেলে দেন, আমাকে দিচ্ছেন কেন? এই সিগারেটের দাম জানো তুমি? হাতে নিয়ে বসে থাকো চুপচাপ। শান্ত ব্যাগটা তার সিটের উপর রেখে পানির জন্য চলে গেল। আহানা সিগারেটের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে। এদিক ওদিক একবার চোখ বুলিয়ে নিল।
পাশের ছেলেটা ফোনে গেম খেলতেছে, আর সামনে দুইটা মেয়ে একটা ছেলে, তারা ব্যাগ রেখে কোথায় যেন গেছে মাত্র। আহানা সুযোগ বুঝে সিগারেটটা আবারও দেখতে লাগলো। এটা মানুষ কেন খায়? এটা ধোয়া মুখের ভেতর নিলে কেমন ফিলিংস হয়? এটা জানার খুব শখ আহানার। আর এখন মোক্ষম সুযোগ, এই সুযোগ হাতছাড়া করা যায় না। টুপ করে মুখে নিয়ে নিল সে সিগারেটটা। শান্তর মতো করে এক টান দিয়ে আবার বের করলো, কিন্তু না, যতটা সহজ মনে করেছিল ততটা সহজ না বিষয়টা। মুখের ভেতরে মনে হয় আগুন লেগেছে, দম বন্ধ হয়ে আসতেছে, সাথে মনে হয় সব পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। মুখ থেকে ধোয়া সব বের করে কাশতে কাশতে আহানার নাকের পানি চোখের পানি একসাথে হয়ে গেল। পাশে থাকা ছেলেটা ফোন থেকে চোখ তুলে চেয়ে আছে ওর দিকে। মেয়ে মানুষ সিগারেট খায়, তা লাইভ দেখে নিল। এমন জানলে সে আগে একটা ছবি তুলে নিত আর ফেসবুকে পোস্ট করত। সব মেয়েরা এক, আমার এক্স সিগারেট খেত, আর আজ এই আপুটাও সিগারেট খাচ্ছে। ইস, কেন যে পেক তুললাম না। এই জন্যই হয়তো মা বলে সবসময় ফোনের ভিতর ডুবে থাকিস না, মাঝে মাঝে আশেপাশে চোখ বুলিয়ে নিস, পেলেও পেতে পারিস ফেসবুকে দেওয়ার মতো পোস্ট। শান্ত পানির বোতল আর চিপস চকলেট নিয়ে এসে আহানার অবস্থা দেখে তাড়াহুড়া করে সব হাত থেকে সিটের উপর রেখে আহানার মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে? এমন কাশতেছো কেন? পানি খাবে? আপনার জিএফ আপনার অবশিষ্ট সিগারেটটা খেয়ে নিয়েছে। কথাটা শুনে শান্ত চোখ কপালের সাথে লাগিয়ে আহানার হাত থেকে সিগারেটটা ফেলে পানির বোতল নিয়ে ওকে পানি খাওয়ালো। পকেট থেকে টিস্যু নিয়ে দিল ওকে। ভাই, ও আমার গার্লফ্রেন্ড না, ওকে। আহানা, তোমার কি মাঝে মাঝে ভূতে ধরে? আই মিন ম্যাড? মেয়ে হয়ে সিগারেট টেস্ট করার ইচ্ছা জাগছে তোমার? এখন হলো তো, মেয়েদের সব স্যুট করে না, জানো না তুমি? আহানা মুখ মুছে শান্তর দিকে মুখ তুলে তাকালো। চোখ মুখ রেড ভেলভেট কেকের মতো হয়ে গেছে। শান্ত ফিক করে হেসে দিয়ে বলল, আমি দিনে 6 থেকে 7টা খেলেও আমার এমন অবস্থা হয় না, আর তুমি কিনা একটার অর্ধেক খেয়ে চোখ মুখের এই অবস্থা করলে, আর খাবা? জীবনেও না। গুড। ভাই? হ্যাঁ বলো ভাই। পাবজি খেলবে আমার সাথে? তাই নাকি? তাহলে তো ভালো হয়, চলো খেলি। শান্ত আর ছেলেটা পাবজি খেলে যাচ্ছে তো যাচ্ছে। আহানা মুখ গোমড়া করে একবার ওদের দেখছে, আবার সামনে থাকা মেয়েগুলোকে দেখছে, আবার বাইরে তাকাচ্ছে। অন্ধকার, বাইরে তাকিয়ে লাভ নেই, কোনো কিছুই দেখা যায় না। আহানা বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়লো। এই যে ভাইয়া। হ্যাঁ বলো আপু। আপনার গার্লফ্রেন্ড ঘুমিয়ে পড়েছে, মাথা জানালার বাইরে চলে গেছে, ট্রেনের কাছে, নিয়ে আনেন, না হলে বিপদ হতে পারে। শান্ত সাথে সাথে পাশে তাকিয়ে দেখলো, তাই তো ওকে টেনে কাছে নিয়ে আসলো। আহানা ঘুমের ঘরে শান্তর কাঁধে মাথা রেখে হাত নিয়ে ওর বুকের উপর রাখলো। মেয়েগুলো মুচকি হেসে তাদের কাছে মন দিল। শান্ত লজ্জা পেয়ে ওর হাতটা নিয়ে ওর হাঁটুর উপর রাখলো। তারপর আবার গেমস খেলায় মন দিল। ঢাকা ফিরতে ফিরতে রাত 9টার উপর বেঁচে গেল। বিড়াল যেমন সাউন্ড করে খাবার খায়, ঠিক তেমন করে কে যেন খাবার খাচ্ছে। ঘুমের মধ্যে বেশ ভালোই টের পাচ্ছি আমি। আহানা চোখ খুলে পাশে তাকালো। শান্ত চিপস খাচ্ছে দেখে মনে হচ্ছে ভাতের লোকমা ধরে খাচ্ছে, পেটুক কোথাকার। আহানা আরেকটু ভালো করে চেয়ে দেখল, তার মাথা শান্তের কাঁধে। বাতাসের গতিতে ছিটকে সরে গেল সে। শান্ত খাওয়া বন্ধ করে ওর দিকে তাকিয়ে এমন একটা ভাব নিল যে যত সব ঢং বুঝালো। আহানা ভ্রু কুচকে বলল, আমাকে কি বললেন? তুমি যেটা ভাবলে সেটাই বললাম। ধরো। আমি চিপস খাবো না। তোমাকে খেতে দিই নাই আমি। প্যাকেটটা তোমার ব্যাগে রাখো, প্ল্যাটফর্মে আসলে ময়লা ঝুড়িতে ফেলবা। ইয়া রে, এত কষ্ট আমি কেন করব? খেয়েছেন আপনি, ফেলবেনও আপনি। শান্ত গাল ফুলিয়ে প্যাকেটটা নিজের পকেটে ঢুকিয়ে নিল। সামনের মেয়েগুলো হাসতেছে ওদের ঝগড়া দেখে। চলো। কোথায়? আপনার শ্বশুর বাড়ি এসে গেছে। মানে? ঢাকা। চলেন। ঢাকা কমলাপুর রেল স্টেশনে এসে গেছে, নেমে আমাকে ধন্য করুন আহানা ম্যাডাম। আহানা মুখ বাঁকিয়ে শান্তর পেছন পেছন গেল। মামা যাবেন 300 টাকা। কিন্তু আমি তো 200 টাকা দিয়ে আসছি। ওকে, সমস্যা নাই। আহানা চলো। দুজনে একসাথে সিএনজিতে উঠে পড়ল। আহানা ফিসফিস করে বলল, এই শুনুন, আপনার বাসা তো আমার বাসার থেকেও দূরে।
তাহলে তো 300 টাকাই ভাড়া হবে। আপনি এমন ভাব করলেন কেন যে 200 টাকা ভাড়া? আরে আমি তোমাকে তোমার বাসার সামনে নামিয়ে দিয়ে সেখান থেকে রিক্সা নিয়ে বাড়ি যাব। সোজা আমার বাসায় সিএনজি যাবে না, ভিআইপি এরিয়া তো। আপনি বুঝি ভিআইপি? ভিআইপি 2 কারণে বোঝানো হয়। 1 নেতা হলে, 2 টাকার জোর থাকলে। আপনি কোনটা? 2 নম্বরটা। চুপ। সিএনজি থেকে নেমে শান্ত পকেটে হাত দিতে আহানা 200 টাকা লোকটাকে দিয়ে এক দৌড় দিল। আরে আহানা, আমি দিতাম, তুমি দিছো কেন? আপনার 2000 টাকা তো শোধ করতে হবে, তাই না? আহানা মুচকি হেসে চলে গেল। শান্ত হাসলো। আমার টাকা আমাকেই ফেরত দিয়ে আমারই ঋণ শোধ করছে। বোকা মেয়ে। শান্ত রিক্সার খোঁজে হাঁটা ধরলো। এই যে শুনুন। শান্ত থেমে গিয়ে পেছন ফিরে আহানার দিকে তাকালো। তোমাকে বলছি না আমাকে এমন করে ডাকবা না। তুমি কি আমার বউ? চা খাবেন? তোমার মতো, সেটা হলে তো ভালো হয়। তোমার মতো জঙ্গলিকে এতদূর সহ্য করে নিজের কাঁধে ঘুমাতে দিয়ে এনেছি। শুধু চা না, সাথে বিস্কুটও খাওয়াতে পারো। আসেন। শান্ত ছুটতে আহানা আবার থামিয়ে দিল ওকে। আবার কি? যান, দুধের গুঁড়ি আর চা পাতা আনেন, বাসায় নেই। এই নিন 100 টাকা, মিনি প্যাক গুলো আনবেন। তুমি এমন করে আমার টাকা ফেরত দিচ্ছ? শান্ত তার হাতের ব্যাগটা আহানার হাতে দিয়ে চলে গেল বাজার করতে। নিজেকে আজ সদ্য বিবাহিত মনে হচ্ছে। নতুন বউ বলল, এই যে শুনুন, বাজার করে আনুন। হা হা হা। আহানা ব্যাগ এনে বিছানার উপর রেখে চায়ের পানি বসালো চুলায়। চুলে খোপা করে 1 গ্লাস পানি নিয়ে খেলো। শান্ত যে বিস্কুট কিনে দিয়েছিল সেটা বাটিতে করে টেবিলে এনে রাখলো সে। দরজার দিকে তাকাতে দেখলো শান্ত এসে গেছে। নাও ধরো। আহানা কিছু না বলে সেগুলো নিয়ে রান্নাঘরে চলে গেল। শান্ত একটা বিস্কিট খেতে খেতে খাটে বসে ফোন নিয়ে নওশাদকে কল করে বলল বাইক নিয়ে আসতে। রিক্সা নাই এদিকে। আহানা চা নিয়ে এসেছে। শান্ত চায়ের কাপটা নিয়ে এসে আহানার দিকে তাকিয়ে বলল, তোমার সাথে চা খেতে খেতে কফির স্বাদে ভুলে গেছি আমি। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি একটু শুতে পারি এখানে? আমার মাথার ভেতর টনটন করতেছে। ঠিক আছে। শান্ত দুম করে বিছানায় শুয়ে পড়ল, সোজা হয়ে হাত পা ছড়িয়ে। আহানা সব গুছিয়ে নিয়ে ভাত বসালো, আলু ভেজে খাবে সেটা দিয়ে। শান্ত গভীর ঘুমে। আহানা একবার এসে দেখে গেছে ওকে, আবার দেখতে এসে চলে যাওয়ার সময় দেখলো শান্ত ঘুমের মধ্যে মাথার চুল টানতেছে। আহানা একটু একটু করে কাছে গিয়ে দেখলো শান্ত এত জোরে টানতেছে মনে হয় মাথা ছড়িয়ে ফেলবে বুঝি এই এখনই। আহানা হাত দিয়ে শান্তর মাথায় হাত রাখতে শান্ত নিজের হাতটা সরিয়ে নিল। মাথাটা টিপে দাও না, খুব ব্যথা করছে। শান্ত ঘুমের ঘরে বলল কথাটা। আহানা হাত দিয়ে শান্তর মাথায় রেখে আস্তে আস্তে চুল টানতেছে। বেশ সুন্দর করে মাথা টেনে দিল সে। কেন দিলে সে নিজেও জানে না, তবে শান্তর জন্য কেন জানি মায়া হচ্ছিল। শান্ত আহানার হাত মুঠো করে ধরে ঘুমাচ্ছে। আহানা হাত ছুটাতে পারছে না দেখে একটু নিচু হয়ে হাতটা সরাতে যেতে শান্ত চোখ জোড়া খুলে তাকালো ওর দিকে। আহানার কলিজা মনে হয় বের হয়ে আসবে। ভয়ে চোখ বড় করে চেয়ে আছে শান্তর দিকে। শান্ত আহানাকে এত কাছে দেখে কিছুটা চমকে পিছিয়ে গেল। আহানাও সরে দাঁড়ালো। আহানা, দরজা খোলো, আমি নওশাদ। আসতেছি ভাইয়া। আহানা গিয়ে দরজা খুলল। নওশাদ পকেটে হাত ঢুকিয়ে দাঁত কেলিয়ে উকি দিল রুমের ভেতরের দিকে। কি রে শান্ত, এখানেই থাকবি মনে হয় আজীবন? আমি যাই তাহলে? আরে না, থাক, আসতেছি। শান্ত উঠে ব্যাগ হাতে নিয়ে নওশাদের সাথে বেরিয়ে গেল। বাইকে বসে নওশাদের পিঠে মাথা রেখে ঘুমানোর চেষ্টা করছে সে। ঘুমের নেশাটা ভালো করে ধরেছে তাকে। আহানা ভাত খেয়ে নিয়ে শুয়ে পড়ল। পরের দিন ভোরবেলা উঠে নামাজটা পড়ে নিয়ে বের হলো বাসা থেকে। মিষ্টিদের বাসায় এসে লিফটটা ভালো করে দেখে নিয়ে ভেতরে ঢুকলো আহানা। শান্তি লাগতেছে এইভাবে যে শান্ত লিফটের ভেতরে নেই। 5 তলায় এসে ঢোক গেল। লিফট থেকে বের হলো সে। ও মা, এখানেও নেই, নিশ্চয় মিষ্টিদের বাসার ভেতরে। আহানা মিষ্টিদের বাসার দরজার সামনে এসে নক করতে মিষ্টির আম্মু এসে দরজা খুলে আহানাকে দেখে অবাক হলেন। আরে আহানা, এত জলদি? মানে আপনি তো বলেছিলেন মিষ্টির পরীক্ষা, জলদি করে পড়াতে আসতে। কবে, কখন বললাম? মিষ্টির তো পরীক্ষা আরো দেরিতে হবে। ওহ।
শান্ত করতে আমাকে মিথ্যা কথা বলে আনাইছে। ওরে আমি ছাড়বো না। সমস্যা নেই আহানা, আসো, এসেছো যখন মিষ্টিকে পড়িয়ে যাও। ভালো হয়েছে আজকে এসেছো। আহানা মনে মনে শান্তকে বকতে বকতে ভিতরে গেল। পড়ানো শেষ করে বের হয়ে রাগে গজগজ করতে করতে চলে যেতে নিতেই শান্তর সামনে এসে দাঁড়িয়ে পড়ল। হাতে তার ব্রাশ, তোয়ালে চুলগুলো ভেজা, সেটা থেকে পানি গড়িয়ে পুরো মুখ ভিজিয়ে দিচ্ছে। আহানা ভ্রু কুঁচকে চেয়ে থেকে বলল, কি সমস্যা? সরি, আমি আজ তোমাকে লিফট থেকে জ্বালাতে পারিনি। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল। তো তো কি আর, চলো তোমাকে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। নো থ্যাঙ্কস, এমনিতেও আপনার সাথে আমার আর কোনো কথা নেই। আপনি আমাকে মিথ্যা বলে আনাইছেন, মিষ্টির মতো কোনো কলই করে নাই। উদয় আমি এত তাড়াতাড়ি মোহনগঞ্জ থেকে ফিরে আসছি। হে হে হে, মিষ্টির আম্মু গাঁজা খাইছে, সত্যি বলতেছি। উনি আমাকে কল করে বলেছে তোমাকে আসতে বলতে। আর একটা মিথ্যা কথা বললে চুল ছিঁড়ে ফেলবো আপনার, বেয়াদব ছেলে। আহানা হনহনিয়ে চলে গেল। বাপরে বাপ, আজ দেখি ওনার মেজাজ গরম হয়ে আছে অনেক। আহানা বাসায় ফিরে শান্তকে বকতে বকতে সব কাজ করতেছে। কি রে ভাই, এরকম টেন্স হয়ে আছিস কেন? কি হয়েছে তোর? না কিছু না। আচ্ছা একটা কথা বল, মেয়েরা রাগ করলে কি দিয়ে রাগ ভাঙাতে হয়? এলিনা রাগ করছে নাকি? উফ নওশাদ, বল না কি করে ভাঙাই। রূপার রাগ করলেও ওকে ঘুরতে নিয়ে যেতে হয়, দামি দামি খাবার খাওয়াতে হয়। এলিনাও সেমই হবে। ও, এসব তো আহানা একদম পছন্দ করবে না। ওর পছন্দ অন্যরকম। উফ, নওশাদকে কি করে বলবো যে এলিনা না, আহানা আমার উপর রাগ করেছে। এলিনাকে নিয়ে আজ ঘুরতে যাবি নাকি? না, চল নাস্তা করি, নাহলে দেরি হয়ে যাবে ভার্সিটিতে যেতে। আনা ভার্সিটিতে এসে মুখ গোমড়া করে বসে আছে। হুদাই আনাইছে আমাকে। আশ্রমে থাকলে একটু রেস্ট নিতে পারতাম, সবার সাথে আর একটু সময় কাটাতে পারতাম। বেয়াদবটা মিথ্যা বলে আমাকে নিয়ে আনলো, অসভ্য ছেলে একটা। কি রে, চোখ বড় বড় করে কি এত ভাবছস? কিছু না, তোর খবর কি? ভালো না। নওশাদকে কোথাও দেখছি না। আজ মনে হয় আসে নাই, ফোন ধরতেছে না আমার। তুই একটু শান্ত ভাইয়াকে বলবি ওকে বলতে আমার ফোন ধরতে। আমি কালোর সাথে ঝগড়া করেছিলাম, এখন নিজে অনুতপ্ত হয়ে ওকে কল করে যাচ্ছি, আরো ধরতেছেই না। পারবো না, তুই গিয়ে বল যা। ওই বেয়াদবটার সাথে আমি আর কোনো কথা বলবো না। কথাটা বলে আহানা ক্যান্টিনের দিকে চলে গেল। এদের আবার কি হলো? সারাদিন ঝগড়া কেমনে করে এরা? আমি 2 মাস পর একবার ঝগড়া করি নওশাদের সাথে, তাও আমার কলেজে ফিটে যায়। আর এরা কিনা দিনে 32 বার ঝগড়া করে। আর আমি কিনা ভাবলাম শান্ত ভাই আহানাকে লাইক করে, জীবনেও না। শান্ত ভাই আর আহানা কেরোসিন আর আগুনের মতো, একসাথে হলেই ঠুস করে বোমা ফেটে যায়। এদের মিল ইম্পসিবল। আহানা পানির বোতল নিয়ে ফিল্টার থেকে পানি ভর্তি করে পেছনে তাকাতেই দেখলো শান্ত অসহায়ের মতো চেয়ে আছে ওর দিকে। কি, আমার হাতে আরেকটা চড় খেতে না চাইলে পথ থেকে সরুন। শান্ত জ্যাকেট ঠিক করে এদিক ওদিক তাকালো। সবাই না হলেও অনেকজনই তাকিয়ে আছে ওদের দিকে। শান্ত মুচকি হেসে আহানার দিকে এগিয়ে আসলো। হ্যাঁ মারো আমাকে, দেখি তোমার কত সাহস। এতে করে তোমার রাগ গেলে তো ভালোই। আহানা রেগে গিয়ে হাত উঠিয়ে শান্তকে এক ধাক্কা মেরে দিল। শান্ত একটু দূরে পিছিয়ে গেল ধাক্কা খেয়ে। চড় মারবে না? গো টু হেল। আহানা সেখান থেকে চলে গেল, গিয়ে একদম এলিনার সামনে গিয়ে থামলো। এলিনার চোখে মুখে রাগ দেখে বোঝাই যাচ্ছে সে কি জন্য রেগে আছে। শান্তকে ধাক্কা দেওয়াটা সে মোটেও ভালো চোখে দেখেনি। কিছু বলবে এলিনা আপু? তোমার সাহস হয় কি করে আমার শান্তকে ভরা ক্যাম্পাসের সামনে ধাক্কা দেওয়ার, টাচ করার? আপনি না বুঝে কথা বলবেন না, উনি আমাকে। চুপ। এলিনা এগিয়ে গিয়ে আহানার হাত টেনে নিয়ে গেল ভার্সিটির বাইরের দিকে। ছাড়ুন এলিনা আপু, আপনি এমন করতেছেন কেন? আমাদের ভার্সিটির প্রিন্সিপাল আর স্যার ম্যাডাম করা না হলে তোমাকে ওখানে 12টা বাজাইতাম। তাদের সম্মান করি বলে তোমাকে বাইরে নিয়ে যাচ্ছি। দূর থেকে শান্ত আসতেছে। সে দেখেছে এলিনা আহানার হাত ধরে বাইরে নিয়ে যাচ্ছে। এলিনা আহানাকে এক ধাক্কা দিয়ে রোডের উপর ফেলে দিল। কি হলো, কেমন লাগতেছে তোমার? ভরা ক্যাম্পাসের সামনে আমার শান্তকে ধাক্কা দিছ, আর আমি মানুষ ভরা রোডে তোমাকে ফেলাইছি। সমান সমান। আহানা কোনোতে ব্যথা পেয়েছে, চুপ করে চেয়ে আছে এলিনার দিকে। শান্ত এসে দেখলো আহানা রোডে বসে এলিনা আর ওর দিকে চেয়ে আছে। শান্ত,
তুমি এই ছ্যাঁচলা মেয়েটার সাথে কথা বলো কেন? আমি বুঝি না, দেখলে তো তোমাকে আবারও অপমান করলো। একবার চড়, একবার ধাক্কা, আর কিছু বাকি রেখেছে? আহানা, তুমি ভুলে যাও কেন শান্ত তোমাকে রাঙামাটির পানি থেকে তুলে বাঁচিয়েছিল? শান্ত, চলো এখান থেকে, আর কখনো ওর সাথে কথা বলবা না। শান্ত চুপ করে আহানার দিকে চেয়ে আছে। আহানা উঠে দাঁড়িয়ে চলে গেল শান্তর পাশ দিয়ে। এলিনা, তুমি এই মেয়েটার পেছনে এত লাগো কেন? কি দরকার ছিল এত সিক্রেট করার? কাঁটা দিয়ে সবসময় কাঁটা তুলতে হয়, হয় না? আর কখনো এমন কাজ করবা না তুমি। আমি বলি নাই তোমাকে আমার হয়ে তদারকি করো। একবার এক ঝামেলা করো তুমি, একবার এক এক ঝামেলা করো তুমি। শান্ত, তুমি আমাকে লাভ করো না? না, করি না, শুনেছ? আর কতবার বললে বিশ্বাস করবা? কথা শেষ করে শান্ত চলে আসলো সেখান থেকে। তারপর ভার্সিটিতে ঢুকে ফার্স্ট ইয়ারের ক্লাসের দিকে গেল। আহানাকে কোথাও দেখছে না সে। রূপা এসে বলল আহানা চলে গেছে। আহানার চোখ মুছতে মুছতে কৃষ্ণচূড়া গাছটার নিচ দিয়ে চলে যাচ্ছে টিউশনিতে। আহানা, দাঁড়াও প্লিজ। আহানা। শান্ত দ্রুত গতিতে এগিয়ে এসে আহানার সামনে গিয়ে দাঁড়ালো। আহানা, মাফ করে দাও আমাকে। কিসের মাফ? আপনি এবার আপনার জিএফকেও লাগাইছেন আমাকে কথা শোনানোর জন্য। আমার থেকে দূরে থাকুন প্লিজ, তাহলে আপনার জিএফ আর আমাকে কথা শোনানোর কোনো পথ পাবে না। এসব সহ্য করতে করতে আমি তিক্ত। আর না, আমার সাথে আর কখনো কথা বলবেন না। আহানা চলে গেল কথাগুলো বলে। শান্ত আর কিছু বলতে পারলো না। পরের দিন ভোরে আহানা মিষ্টিদের বাসায় ঢুকে লিফটে ওঠার সময় দেখলো শান্ত সেখানে দাঁড়িয়ে আছে। আহানা সেখান থেকে চলে গিয়ে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। আহানা প্লিজ, আমার কথা শোনো। আই এম সরি আহানা, এলিনার হয়ে আমি মাপ চাচ্ছি। আহানা থেমে গিয়ে বলল, এলিনা আপুর কোনো দোষ নেই। না আপনি আমার সামনে আসতেন, আর না এত কিছু হতো। এলিনা আপু তার জায়গায় ঠিক আছে। কোনো জিএফই চাইবে না তার বিএফ আরেকজনের সামনে অপমানিত হোক। সো আপনি আর আমার সামনে, আমার আশেপাশে কোথাও আসবেন না, না হলে অপমান করতে বাধ্য হব। আহানা আরেক সিঁড়ি পার হতে শান্ত টান দিয়ে নামিয়ে দেওয়ালের সাথে চেপে ধরলো ওকে। হ্যাঁ, করো অপমান, আমি দেখি কতটা পারো। আমি চিৎকার করব, সামনে থেকে সরুন বলতেছি। আপনি বেশি বেশি করতেছেন আজকাল। শান্ত আরেকটু এগিয়ে গিয়ে হাত আহানার পাশে দেওয়ালের উপর রাখলো। এলিনা আপু, কই কই? আহানা এক দৌড় দিল। আহানা, এটা কিন্তু ঠিক করলে না তুমি, দাঁড়াও বলতেছি। শান্ত দৌড়াচ্ছে আর আহানাও। আহানা মিষ্টিদের বাসায় ঢুকে দরজা লাগিয়ে দিল। কি হলো মিস, বাইরে থেকে ভূত আসতেছে? মাম্মাকে ডাকি? না, বসো, পড়াবো তোমাকে। শান্ত ওর বাসার দরজায় হেলান দিয়ে সিগারেট ধরিয়ে খাচ্ছে আর আহানার অপেক্ষা করছে। আহানা পড়ানো শেষ বের হতে দেখলো শান্ত বাইরের দিকে চেয়ে সিগারেট খাচ্ছে। ওকে এখনো দেখেনি। আহানা এই সুযোগে পা টিপে টিপে বের হয়ে এক দৌড় মারলো। আহানা! শান্ত সিগারেট ফেলে দৌড়ে গেল আহানাকে ধরতে। আহানা টাইলসের উপর দিয়ে দৌড়াতে গিয়ে স্লিপ খেয়ে দুম করে নিচে পড়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আরো পালাও। আমার সাথে দৌড়াতে পারবে না তুমি কোনোদিন, বুঝলা? আপনি না, ওঠো, আমার হাত ধরো। আহানা শান্তর হাত না ধরেই উঠে গেল। তারপর আবার হাঁটা ধরতে শান্ত ওর হাত ধরে টেনে ওর দিকে ফিরালো। সে আহানাকে কিছু বলতে যাবে তার আগেই উপরতলা থেকে রামিমা আন্টির ফ্ল্যাটের বুয়া এসে পড়ল। বুয়াকে দেখে শান্ত আহানার হাত ছেড়ে দিল সাথে সাথে। আহানা সুযোগ বুঝে বুয়ার সাথে লিফটে ঢুকে গেছে ততক্ষণে। সমস্যা না, ভার্সিটিতে তো আসবা, তখন দেখা যাবে। আহানা বাসায় ফিরে ঘর পরিষ্কার করে ভাত রেঁধে খাওয়া শেষ করে নিল। তারপর রেডি হয়ে ভার্সিটির জন্য রওনা হলো। আজ এত কাঠফাটা রোদ বলে বোঝানো যাবে না, মাথা মনে হয় গলেই যাবে। গেট দিয়ে ঢুকতেই দেখলো শান্ত রিয়াজ আর সূর্যকে নিয়ে আড্ডা দিচ্ছে বটতলায়। আহানা মুখ ফিরিয়ে হেঁটে চলে গেল। শান্ত ভাই, তোমার শত্রু যাচ্ছে তোমার সামনে দিয়া। রিয়াজের কথা শুনে শান্ত আহানার দিকে তাকালো। আহানা আরেক দিকে মুখ নিয়ে হেঁটে ক্লাসের ভেতর ঢুকে গেল। দেখলে তো, এই মেয়ের এত ভাব। শান্ত ভাই, তুমি শুধু অর্ডার করো, ভালো করে টাইট দিব ওকে। কোনো দরকার নেই, তোরা তোদের কাজ কর। আহানা জানালার পাশে বসে দূরের কৃষ্ণচূড়া গাছটার দিকে চেয়ে আছে।
মানুষ বড়ই অদ্ভুত, সে কে চায় সে নিজেও জানে না। যেমন আমি এখন কোন পাল্লায় এসে পড়েছি সেটা আমি নিজেই জানি না, বলতে পারি না। এই মাসের টাকা তো তারেক আঙ্কেল নিবে না, শান্ত দিয়ে দিয়েছে। আমি টিউশনির টাকা পেয়ে ওনাকে সেটা ফেরত দিয়ে দিব। কারো ধার ধারি না আমি। একটা জিনিস বুঝি না, শান্তর জিয়াপ আছে, তার সাথে চুইংগ্রামের মতো লেগে থাকে সারাদিন। তাহলে আমাকে এত ডিস্টার্ব করে কি পাই কে জানে। একটা চর দিয়েছিলাম, সেটা ঝাঁজ মনে হয় আদৌ যায়নি। না হলে একটা চর মানুষ এতদিন মনে রাখে? সেই দিন কার মুখ দেখে উঠেছিলাম কে জানে। শয়তানটা আজ আবার কৃষ্ণচূড়া গাছটার নিচে এসে আমাকে ডিস্টার্ব করবে কি? একটা জ্বালাতন। আমার যদি কোনো বড় ভাই থাকতো, আচ্ছা করে পিটুনি দিতাম। এলিনাকে নিয়ে নাই বলি, এলিনার সাথে আমার কোনো শত্রুতামি নেই। আপুটা না বুঝে আমাকে কষ্ট দেয়। সে তো জানে না তার বিহের চরিত্র কেমন। জানলে আমি এক চর মেরেছিলাম, উনি হলে 20টা মারতেন। আজ বেশি বাড়াবাড়ি করলে আরেকটা চর মেরে দিব শয়তানটার গালে। অতিরিক্ত কোনো কিছুই আমার পছন্দ না। এই আয়ানা, বল, তুই সারাদিন কি এত ভাবছিস? বাদ দে আমার কথা। তোর আর নওশাদ ভাইয়ের ঝগড়া মিটমাট হয়েছে তো? আরে সেটাই তো তোর সাথে ডিসকাস করতে এলাম। আমি নওশাদের সাথে একটা জায়গায় যাব, তো যা। না সেটা না, কথা হলো গিয়ে রিক্সায় আমাকে আর নওশাদকে একসাথে কেউ দেখে ফেললে মহা বিপদ। বাবা দেখে ফেললে তো আমি শেষ। তুই আমার সাথে চল না প্লিজ। নওশাদ বাইক নিয়ে আসবে। আমি গিয়ে কি করব? তোদের মাঝে গিয়ে কাবাবে হাড্ডি হবো কেন? চল না প্লিজ প্লিজ। ওই বেয়াদবটা যাবে না তো? না, শান্ত ভাইয়া কোথায় জানি গেছে একটা কাজে। তাহলে চল। আহানা খুশি খুশি রূপার সাথে সেই জায়গায় গেল। বেশ ঠান্ডা পরিবেশ, দুপাশে ঘাস, বনের মাঝখান দিয়ে চিকুন রাস্তা। এখানে আগে কোনোদিন আসেনি আহানা, তাই হেঁটে হেঁটে সবটা দেখছি সে। দূরে একটা কুটিরে রূপা আর নওশাদ একা টাইম স্পেন্ড করছে। আহানা এদিক ওদিক তাকাতে তাকাতে শান্তর সামনে গিয়ে থেমে গেল। এই বেয়াদবটা এখানেও? রূপা মিথ্যা বলল আমাকে। হাই, বাই। আহানা হাঁটা ধরল, যেই ভাবা সেই কাজ। শান্তও পাশে পাশে হাঁটতেছে। আহানা বিরক্ত হয়ে দাঁড়িয়ে পড়ল। আপনার সমস্যা কি? এলিনাকে নিয়ে আসতে পারতেন, একা এসেছেন কেন? আমাকে এত ডিস্টার্ব করেন কেন বলেন তো? সবসময় এলিনা এলিনা করো কেন? এলিনা আমার কিছু হয়? অনলি ফ্রেন্ড, কথা মাথায় ঢুকিয়ে নাও। যাই হোক, ফ্রেন্ড তো। ও যদি আবার আমার সাথে আপনাকে দেখে, ফোন করবে হয় আমাকে, নয়তো আপনাকে। সো দূরে থাকুন। আমি কোথায় যাব কি যাব না সেটা আমার ব্যাপার। তোমার পাশ দিয়ে হাঁটবো কি হাঁটবো না সেটাও আমার ব্যাপার। আর তুমি আমার দিকে না তাকালে তুমি জানো কি করে আমি তোমার পাশ দিয়ে হাঁটছি? আজব তো। সত্যি আপনার মতো ভেজাল্লা ছেলে আমি আর দুটো দেখিনি, বিশ্বাস করেন। তো দেখনি তো দেখে নাও এখন। কথাটা বলে শান্ত সামনের দিকে হাঁটা ধরলো। আহানা মুখ বাঁকিয়ে আরেক দিকে ফিরে হেঁটে চলে গেল। শান্ত, এদিকে আয়, খাবার অর্ডার দিছি, এসে গেছে। আসতেছি, ওয়েট। আহানা কই? মহারানী ওইদিকে গেছে। জানি, এ আয়, ডাক দিছি, শোনে নেই মনে হয়, অনেক দূরে চলে গেছে। আমি? ইম্পসিবল। ও ঠিক করে কোনো কথাই বলতে পারে না। আমি হাত নাড়ালেও বলে সমস্যা। তাহলে ভাব কতটা পাগল এমন করতে পারে। হয়েছে, জানিয়ে আয়। শান্ত আবার সেদিকে গেল। আহানা রোডের কিনারে বসে বন ছিঁড়তেছে আর দূরে থাকা একটা কদম ফুল গাছের দিকে চেয়ে আছে। এই যে মহারানী, আসুন, রূপা নওশাদ ডাকতেছে আপনাকে। বেয়াদব। মহারানী বলাই বেয়াদব বললে? তাহলে তুমিও বেয়াদব। শান্ত চলে গেল রাগ করে। আহানা ভেংসি কেটে সেও পিছন পিছন গেল। ভ্রু কুচকে শান্তর দিকে চেয়ে পিছে পিছে আসতেছে সে। এত 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 বাতাস যে আহানা সহ উড়ে যাবে এমন অবস্থা। আহানা শান্তর দিকে চেয়ে হাঁটতেছিল। হঠাৎ এক বাতাসে ওর গায়ের ওড়না উধাও। আরে! শান্ত থেমে গিয়ে পিছনে ফিরে তাকালো। আহানা শান্তকে ওর দিকে তাকাতে দেখে তাড়াতাড়ি চুল সামনে টেনে নিয়ে আসলো। হা হা হা, ধর্মের কল বাতাসে নড়ে। আহানার দাঁতে দাঁত চেপে বনের ভেতর চলে গেল ওড়নার জন্য। শান্ত দাঁত কেলিয়ে মজা করে বলল, আহানা, সুন্দরবনে একটা বাঘ চলে এসেছে মনে হয়, হলুদ হলুদ দেখা যাচ্ছে। আহানা ভয় পেয়ে সামনে তাকালো। সত্যি তো, হলুদ কালারের কি যেন দেখা যাচ্ছে। আশেপাশে জঙ্গল দেখে হয়তো এখানে চলে এসেছে। আহানা চিৎকার করে ওড়না নিয়ে
এক দৌড় মারলো। শান্ত পেছনে এসে ওর জ্যাকেট ধরে দাঁড়িয়ে পড়লো সে। আসলে ওটা ছিল কাকাতুয়া, নিচে টমেটো গাছ, অনেকগুলো বনের ভেতর। পাখি নষ্ট করতে পারে বলেই তাই হয়তো কৃষক কাকাতুয়া বসিয়েছিল, কিন্তু এত বাতাসের জোরে সেটা পড়ে গেছে, তাই কিছুটা বাগ বাগ লাগতেছে। লাগারই কথা, কাকাতুয়ার পরনে বাংলা লিঙ্ক সিম কোম্পানির জামা, ডোরা কাটা। ভয়ে আহানার কলিজা কাঁপতেছে। শান্ত হেসে দিয়ে বলল, তোমাকে বোকা বানানো 2 মিনিটের ব্যাপার আমার কাছে, বুঝলা? মানে ওটা কাকাতুয়া। আহানা রেগে শান্ত চুল টেনে দিয়ে চলে গেল ওখান থেকে। শান্ত থ হয়ে আহানা চলে যায় দেখছে। এই মেয়েটার মাঝে মাঝে এমন এমন কাজ করে, আমি কিছু বলার বা করার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি। আমার চুলই টেনে দিল শেষমেশে। রাগ না হয়ে ভালো লাগা কাজ করতেছে কেন? আমার তো রাগ হওয়ার কথা। শান্ত এগিয়ে গিয়ে আহানার হাত টেনে ধরলো। এই মেয়ে, কি তুমি আমার চুল টানছো কেন? আপনি আমাকে বাঘের ভয় দেখিয়েছেন তাই? আরো টানবো নাকি? চুপ। শান্ত আহানার কান টেনে ধরলো। আহ, ছাড়ুন, আমার লাগতেছে, ছাড়ুন। আর আমার চুল টানবা তুমি? না না, টানবো না, ছাড়ুন। শান্ত আহানার কান ছেড়ে দিয়ে নওশাদের কাছে চলে গেল। আহানা কান ডলতে ডলতে আসতেছে। কি রে শান্ত, এমন বিশ্বজয়ের হাসি দিচ্ছিস কেন? মানুষের কান টানতে জাস্ট জোস লাগে। রূপার কানে হাত দিয়ে বসে গেল। নওশাদ এগিয়ে গেল টানার জন্য। না প্লিজ নওশাদ, শয়তানি করবো না। শান্ত ভাইয়া, এসব কি শিখানো রে? হা হা, আরে যাই বলো, শান্তর মতো রাগ আমার নাই। আই লাভ ইউ সো মাচ রূপু। লাভ ইউ টু। খাওয়া দাওয়া করে রূপা আর আহানা রিকশায় করে আবার ফিরে গেল। আহানা গেল টিউশনির দিকে, আর শান্ত নওশাদ বাসায় ফিরে গেল। আহানা বাসায় ফেরার সময় একটা ফেরিওয়ালার কাছে একটা আয়না দেখলো। এদিক ওদিক তাকিয়ে সেটা হাতে নিল। খুব সুন্দর এটা। দাম কত? 50 টাকা। ও, 50 টাকা তো বেশি। না থাক। আহানা আয়নাটা রেখে হেঁটে চলে আসলো বাসায়। রান্না করতে করতে আয়নার কথা ভাবতে লাগলো সে। আজ পর্যন্ত শখ করে কত কি পছন্দ হয়েছিল, তার কোনো কিছুই কেনা হয়নি। আজকের আয়নাটা খুব পছন্দ হয়েছে। আমার কাছে 50 টাকা ছিল, শান্তর দেওয়া, কিন্তু ওগুলো দিয়ে মাস চালাতে হবে, তাই কিনি নাই। এভাবে আর তো জীবন চলে না। একটা চাকরির জন্য অ্যাপ্লাই করব। 10,000 বেতন হলে আমার ভালো মতোই জীবন কেটে যাবে। এসব ভাবতে ভাবতে আহানা খাওয়া শেষ করে নিল। সব গুছিয়ে রেখে বই নিয়ে বসলো। পড়তে পড়তেই ঘুমিয়ে গেল সে। সকাল সকাল নামাজ পড়ে রেডি হয়ে আবারও হাঁটা ধরলো। একটা পিলারের পোস্ট দেখে থেমে গেল সে। নিয়োগ বিজ্ঞপ্তি। একটা খাতা বের করে নাম্বার আর ঠিকানা লিখে নিল। ব্যাস, সময় করে একদিন গিয়ে দেখা করে আসবে। লাস্ট ডেট 23 তারিখ। মিষ্টিদের বাসায় ঢোকার সময় নজর পড়ল শান্তর উপর। বারান্দায় দাঁড়িয়ে গুন্ডাদের মতো চেয়ে আছে ওর দিকে। যাক বাবা, বাঁচলাম, তাহলে আজ লিফটে জ্বালাবে না আমাকে। আনা 5 তলায় এসে মিষ্টিদের বাসায় চলে গেল চুপচাপ। তাহলে কালকের কথা মাথায় ঢুকেছে। আমি যে বলেছিলাম কম কথা বলতে আমার সাথে। পড়ানো শেষ করে বের হয়ে এদিক ওদিক চেয়ে আহানা ভাবতে লাগলো, সামান্য আমার কথায় এত গুরুত্ব দিবে? আজ ডিস্টার্ব করতেই আসলো না। স্ট্রেঞ্জ। আহানা শান্তর বাসার দরজার দিকে তাকাতে তাকাতে চলে যাচ্ছে। গিয়ে একজনের বুকের সাথে ধাক্কা লেগে গেল তার। চোখ বড় করে চেয়ে দেখলো শান্ত একটা ভাব নিয়ে চেয়ে আছে ওর দিকে। আহানা শান্ত থেকে একটু দূরে সরে দাঁড়ালো। আপনি? চলো। কোথায়? আমার বেডরুমে। শান্ত আহানার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। এই, আপনার মাথা ঠিক আছে তো? হাত ছাড়ুন বলতেছি। বাঁচাও, বাঁচাও, কে আছো? শান্ত আহানার মুখ চেপে টেনে বাসার ভিতর নিয়ে গেল। এই মেয়ে, তোমাকে একদিন বলছি না তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই? তাহলে এমন করো কেন? এত চিল্লাও কেন? ইন্টারেস্ট না থাকলে আমাকে এখন এখানে আনার মানেটা কি? শোনো, আমি তোমাকে 2000 টাকা দিছি, রাইট? তো টিউশনির টাকা পেলে ফেরত দিয়ে দেবো সেটা। শোনো, আমি ওই টাকা নিব না। তাহলে বলো কি করবে? কি করব? জোর করে আবার দিয়ে যাব? নো, তুমি এমনটা করলে তোমাকে আমি লিফটে আটকাই রাখবো গোটা 2 ঘন্টা। তো আপনি কি চান? আমি চাই তুমি রোজ সকালবেলা আমার জন্য নাস্তা বানাও। ইয়া, মগের মূল্য পাইছে। ইম্পসিবল। আমার খেয়ে কাজ নাই, আমি আপনাকে রেঁধে খাওয়াবো? আমি কি বুয়া নাকি? আমি তো বলিনি তুমি বুয়া। আচ্ছা, রান্না করতে না পারলে আমাকে এই মুহূর্তে 2000 টাকা ফেরত দাও।
আপনি খুব খারাপ একটা লোক। টাকা দিয়েছিলেন এসব করার জন্য? না, তোমার উচিত নিজ থেকে আমাকে রেঁধে খাওয়ানো। আমি তোমাকে টাকা দিয়ে হেল্প করেছি। আপনার তো বাসায় বুয়া আছে, তাহলে আমি কেন রাঁধবো? 4 দিন রাঁধবা, বেশি না। শুধু সকালে, বুয়া সিক। না হলে আমার কাজ নাই তোমাকে জোর করার। তো আমি না হয় সকালে রেঁধে দিব, বাকি বেলা হোটেলে খাবো, অর্ডার করব। তাহলে সকালেরটাও অর্ডার করে নেন, আমি আপনাকে আপনার টাকা কাল ফেরত দিয়ে দিব রূপার থেকে নিয়ে। শান্ত এবার খুব রেগে গেছে। সামান্য সকালের রান্না দিয়ে এত কথা প্যাচ লাগাতে হবে সে জানতো না। আহানার হাত ধরে টেনে কাছে নিয়ে এসে বলল, কি সমস্যা তোমার? রেঁধে দিলে মরে যাবে তুমি? না, মরবো না, কিন্তু আপনার আর আরো কয়েকটা ছেলের সাথে এক বাসায় থেকে রান্না করব? না, আমি কখনো করব না। এখন হাত ছাড়ুন আমার, বাসায় ফিরতে হবে আমাকে। ছাড়বো না, বাসায় গিয়ে দেখাও তো। বাঁচাও, বাঁচাও। শান্ত আহানার হাত ধরে টেনে সোফায় দুম করে ফেলল। চেঁচাও আরো জোরে। শান্ত তার শার্টে হাত দিতেই আহানার চোখ ইয়া বড় করে সোফা থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। আপনি বলেছিলেন না আমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, তাহলে এখন এসব কি? ঠিক বলছো, ইন্টারেস্ট নেই। আমার গরম লাগতেছে, তাই জামা খুলতেছি। তুমি কি যেন বলতেছিলা? আহানা দাঁতে দাঁত চেপে দরজা খুলতে যেতেই শান্তর সামনে এসে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ল। বুয়া নেই তো ভাড়া বুয়া আনেন না, আমার পিছে লেগেছেন কেন? শান্ত রেগে আহানার কাঁধ চেপে ধরে ঝাঁকিয়ে বলল, তোমার হাতের রান্না আমার ভালো লাগে, আমি তোমার হাতের রান্না খাবো, বুঝছো? আহানা চুপ করে থেকে বলল, ঠিক আছে, আজ সকাল শুধু, কাল আমি আপনার টাকা ফেরত দিয়ে দেব, হাত ছাড়ুন এখন। শান্ত হাত ছেড়ে দিল আহানার। আহানা রান্নাঘরে গিয়ে রান্না করতেছে, আর শান্ত একটা বল নিয়ে দেওয়ালে মারতেছে। সেটা ব্যাক করে ওর কাছেই ফিরে আসতেছে আবার। এই মেয়েটা এত অ্যাটিটিউড নিয়ে ঘুমায় কি করে? আমি সারি আর শান্ত, ওকে চান্স দিতে চাইলে সবসময় ফেলে দেয়, এত সাহস! আর আমিও কম না, আমি ওকে পাত্তা কেন দিচ্ছি? বেশি পাত্তা দেওয়ায় এমন করতেছে। ভাবছি টাকা দেওয়ার ভয়ে রেঁধে দিবে, কিন্তু না, এগেন অ্যাটিটিউড। আমারই দোষ, প্রথম যেদিন চর মেরেছিল সেদিনই বোঝাই দেওয়া উচিত ছিল যে এ কোনো টাইপের মেয়ে। এর হাজবেন্ড যে হবে তার জীবন তেনা তেনা করে দিবে। আহানা রান্না শেষ করে হাত ধুয়ে পেছন ফিরতেই দেখলো শান্ত মুখ ফুলিয়ে ওর দিকে চেয়ে আছে। রান্না শেষ, গুড। শান্ত আহানার হাত টেনে নিয়ে চলে গেল, তারপর দরজা খুলে বাসা থেকে বের করে দিল। ওর ব্যাগটা ওর হাতে দিতে দিতে বলল, নাও তোমার ব্যাগ, আর বের হও এখান থেকে। তোমার টাকা লাগবে না আমার, তোমার ভাব তোমার কাছেই রাখো। আহানা হা করে শান্তর মুখের দিকে চেয়ে আছে। কি বলেছে ছেলেটা? এত সুন্দর করে নাস্তা বানাই দিলাম, একটা থ্যাঙ্কস তো দিলই না, উল্টো আমাকে বাসা থেকে বের করে দিল। জানেন আপনি খুব খারাপ একটা লোক, খুব খারাপ। আহানা শান্তকে বকতে বকতে চলে গেল। শান্ত ঠাস করে দরজা লাগিয়ে রান্নাঘরে চলে গেল। রুটি ভাজি আর ডিম অমলেট বানিয়ে রেখে গেছে আহানা। শান্ত মুচকি হেসে এক প্লেটে রুটি ভাজি আর ডিম নিয়ে ডাইনিংয়ে গেল। আহানাকে ইচ্ছে করে রাগ দেখিয়েছে যাতে ও অ্যাটিটিউড কম দেখাতে পারে। তৃপ্তি করে নাস্তা করতেছে সে। নওশাদ আর রিয়াজ ব্রাশ নিয়ে শান্তর পিছে এসে শান্তর হাবভাব লক্ষ্য করছে। ছেলেটার হলোটা কি, এমন করছে কেন? যে ছেলে সকাল 11টা ছাড়া ঘুম থেকে উঠতো না সে ভোর 6টায় ওঠে। আবার যে ছেলে চিকেন ছাড়া সকালে নাস্তা করতো না সে জাস্ট রুটি আর ডিম ভাজি দিয়ে নাস্তা করছে। রিয়াজ একটা চিমটি দে তো, আমি কি স্বপ্ন দেখতেছি নাকি? আউচ, এত জোরে চিমটি দিলি কেন? চিমটি তো চিমটি হয় না ওষাদ। কি রে তোরা এমন দল বেঁধে এখানে দাঁড়িয়ে কি করছিস? না কিছু না, সূর্যের চারপাশে গ্রহের ঘোরাঘুরি দেখি, এই আর কি। তুই এটা বল, বুয়া তো শিখ, তাহলে এত রান্না করলো কে? আ কে? মিষ্টির আম্মু দিয়ে গেছে। ও, কতটা বেয়াদব হলে এমন কাজ করতে পারে মানুষ। আমার রাজি হয় ঠিক হয়নি, শুধু শুধু সময় নষ্ট আমার। আহানা ভাত রেঁধে আলু ভেজে সেটা দিয়ে খেলো, তারপর চুল আঁচড়িয়ে বেরিয়ে পড়লো ভার্সিটির উদ্দেশ্যে। কাল তো শুক্রবার, টিউশনি আছে, ভার্সিটি নাই। শান্তি শান্তি বলে গিয়ে মনে হলো ওই অশান্তির কথা।
এখন থেকে ওরে আর অশান্ত ডাকবো। ভার্সিটিতে এসে আহানা দেখলো শান্ত তমালের সাথে কি নিয়ে হাসাহাসি করতেছে। ওকে দেখে হাসি থামিয়ে সানগ্লাসটা পরে আরেক দিকে ফিরে বসলো। ছেলেটা এত স্বার্থপর, আবার ভাবও দেখাচ্ছে আমাকে। আহানা রেগে মেগে ক্লাসে গিয়ে ধূপ করে বেঞ্চে বসে পড়লো। প্রভা ফোনে কথা বলতে বলতে আসতেছে। ওদিকে আহানা ওর হাত ধরে ওকে বসিয়ে বলল, 2000 টাকা দিতে পারবি আমাকে? আমার খুব দরকার। আচ্ছা নে, আমার কাছে এখনই আছে। জামা কেনার জন্য আনছিলাম, জামা পরে কিনতে পারবো, তুই এখন রাখ এটা। আহানা টাকা নিয়ে সোজা হেঁটে গেল শান্তর কাছে। নিন আপনার টাকা, এরপর থেকে আমাকে আর কোনোদিন টাকা দিয়ে সাহায্য করতে আসবেন না। এটাকে সাহায্য বলে না। আপনি যেটা করেছেন সেটা আপনারই ফায়দার জন্য করেছেন, তা আজ প্রমাণ হয়ে গেছে। সো নিন, আর কখনো আমার সাথে লাগতে আসবেন না, বুঝছেন মিস্টার অশান্ত? আহানা টাকাগুলো শান্তের হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। শান্ত টাকা মুঠো করে ফেলে দিল নিচে। রাগে মাথা ফেটে যাচ্ছে। এই মেয়েটা এত এত ভাব কাকে দেখায়? আমাকে কি চেনে না? শান্ত ভাই, আর কত সহ্য করবা? দেখলে না ডেলি তোমাকে ইনসাল্ট করে, তারপরও তুমি চুপ করে থাকো কি জন্য সেটাই মাথায় ঢোকে না। শান্ত বাইকে বসে চলে গেল ভার্সিটি থেকে। এর আবার কি হলো? করতে বললাম আহানাকে টাইট, আর সে চলে গেল বিনা ফাইটে। আজব তো। তুই থাম তো রিয়াজ। শান্ত ভালো নিজে বোঝে, জাস্ট নিজেকে কন্ট্রোল করতে চলে গেছে। মুড ঠিক হলে আবার আসবে। ভার্সিটি তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল। আহানা রূপাকে বাই বলে কৃষ্ণচূড়া গাছটার নিচে এসে কয়েকটা ফুল কুড়ালো। তারপর বসে বসে মালা বানালো। সেগুলো দিয়ে নিজের মতো করে মাথায় হাতে ফুলে অর্নামেন্টস বানিয়ে লাগালো। এসব শান্তি নিয়ে করার একটাই কারণ, সেটা হলো আহানাকে শান্তকে ভার্সিটি থেকে চলে যেতে দেখেছে তাই। আরামে এসে সে সময় কাটাচ্ছে একা একা। টিউশনি 3টা থেকে, এখন বাজে 1টা। তাই মন মতো কাজ করে যাচ্ছে সে। আজ আর শয়তানটা জ্বালাতেও আসবে না। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আহানা গাছ ধরে চরকার মতো করে ঘুরছে। মাথার উপর লাল ফুল, তার সাথে সবুজ পাতা, পাখির কলরব। কি শান্তিটাই লাগতেছে বলে বোঝানো যাবে না। ছোটবেলায় ফিরে গিয়েছি মনে হচ্ছে। আহানা ঘুরতে ঘুরতে কারোর পা দেখে থেমে গেল। এতক্ষণ ঘুরতে ঘুরতে মাথা ঘুরতেছে তার। মাথা ধরে ঠিক করে দাঁড়িয়ে পা থেকে চোখ তুলে মাথার দিকে তাকালো। শান্ত দাঁড়িয়ে আছে হাতে হকি স্টিক নিয়ে। আহানা মাথা ধরে দাঁড়িয়ে পড়েছে। ভূত ধরছিল বলে বাচ্চাদের মতো গাছ ধরে এতক্ষণ ঘুরছিল। এখন ঠিকঠাক মতো দাঁড়াতেও পারছে না সে। ধূপ করে নিচে মাটিতে বসে গেল। শান্ত এগিয়ে এসে ওর সামনে দাঁড়ালো। আহানা মাথা ধরে ওর দিকে চেয়ে বলল, কি আপনি এখানে কেন? শান্ত হকি স্টিকটা আহানার হাতে সাথে লাগিয়ে বলল, কাউকে হসপিটালে ভর্তি করাতে এসেছি। আহানা ঢোক গেলে একটু পিছিয়ে গেল। তারপর কাপা কাপা কণ্ঠে বলল, আমি কি করছি? আপনি তো টাকা ফেরত চেয়েছিলেন। শান্ত হকি স্টিকটা দিয়ে একটু চাপ দিল আহানার হাতে। আহানা হাত সরিয়ে এদিক ওদিক তাকালো। জনমানব শূন্য এরিয়া হওয়ারই কথা, ভার্সিটি তো ছুটি হয়ে গেছে। আহানা একটু পিছিয়ে গেল। শান্ত নিচু হয়ে আহানার সামনে ওর মুখ নিয়ে হকি স্টিকটা দিয়ে আহানার মাথা থেকে ফুলের ক্রাউনটা ফেলে দিতে দিতে ফিসফিসিয়ে বলল, মেরে ভূত বানাই দিব, কেউ জানতেও পারবে না। আহানা চোখ তুলে তাকে বলল, সরি, আপনাকে আমি সকালে রেঁধে দিব। সত্যি লাগবে না? তাহলে কি লাগবে? তোমার ভাঙা হাড্ডি।